সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব কোভিড পরিস্থিতি নিয়ে। এ নিয়ে আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ হোসেন, আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স, আছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রাজিকুজ্জামান রতন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আহমেদ ভাই, আপনাকে অনেক দিন পর পেয়েছি আমরা। আমি মনে হয় আপনাকে দিয়ে শুরু করব। অনেক দিন পরে পর তো কারণ আছে। জি, কোভিড পরিস্থিতি, সারা পৃথিবী তো বিধ্বস্ত, এলোমেলো হয়ে গেছে। জি, স্বাভাবিক কারণেই দেখা না হয় স্বাভাবিক। জি, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরও একবার আমি আপনাকে দিয়ে শুরু করি। প্রথমেই শুরু করব কোভিড পরিস্থিতি নিয়ে। আপনি জানেন যে বর্তমানে কোভিড পরিস্থিতি, লকডাউন চলছে, আবার বাড়াচ্ছে, আবার চলছে। আজকে ক্যাবিনেট সেক্রেটারি জানিয়েছেন যে সীমান্তবর্তীর এলাকা সহ যে সমস্ত কোভিড আক্রান্ত, যেখানে সংক্রমণের হার বেশি হবে, সে ব্যাপারে লকডাউন সহ আরোপিত বিধিনিষেধের সিদ্ধান্ত স্থানীয় প্রশাসন নেবে। আপনি কেমন দেখছেন এই সিদ্ধান্ত? ধন্যবাদ আপনাকে। 1.5 বছর পরে আসলাম, কারণ কোভিড-19 কারণে সারা পৃথিবী তছনছ হয়ে গেছে। যদি বলেন সমাজ জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, অর্থনীতি, রাজনীতি, এমন কোনো সেক্টর নাই যে বিধ্বস্ত হয় নাই। এখনও পৃথিবী কিন্তু আমরা কোভিড মুক্ত হইতে পারি নাই। বাংলাদেশও আমরা কোভিড ফ্রি হইতে পারি নাই। কাজে এই বিষয়টি বাংলাদেশের না, বৈশ্বিক রোগ। কাজে এই বৈশ্বিক রোগ থেকে সারা পৃথিবী কবে মুক্ত হবে, এটা যেমন নিশ্চিতভাবে আমরা এখন বলতে পারবো না। বাংলাদেশ, আমরা কোভিডে আক্রান্ত হয়েছি না, শুধু বাংলাদেশ তো না, সারা পৃথিবী আক্রান্ত। না, আমরা আক্রান্ত হয়েছি, তবে আমরা আক্রান্ত হয়েছি এটা তো বাস্তব। এখন আক্রান্ত হয়েছি, কে আক্রান্ত হয়নি সেটা হচ্ছে প্রশ্ন। পৃথিবীতে এমন একটা দেশ দেখান যে আক্রান্ত হয়নি। আমরা মনে করতাম মালয়েশিয়া খুব এক্সপার্ট, তারা কালকে দেখলাম যে 8,000 আক্রান্ত হয়ে গেছে, বেড়ে যাচ্ছে। এখন আজকে আমরা আশা করেছিলাম কয়েকদিন একটু লো ছিল, নিম্নমুখী ছিল, হঠাৎ করে আজকে থেকে দেখলাম যে ঊর্ধ্বমুখী হতে যাচ্ছে। এবং সীমান্ত চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, খুলনা, এই সমস্ত অঞ্চল, একেবারে যশোর, এখন ইতিমধ্যে মতো নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা লকডাউন হয়ে গেছে। এবং ক্যাবিনেট সেক্রেটারি একটা বলেছেন, প্রধানমন্ত্রী কিন্তু আরো অ্যাডভান্স বলেছেন। তিনি বলছেন সীমান্তবর্তী অঞ্চলগুলো, জেলাগুলো যদি কোভিড বাড়ে, তো স্ব প্রশাসন এলাকার সেখানে তারা লকডাউন দিয়ে দিবে। এটা ডিসিশন, এটা সেন্ট্রালের কাছে অনুমতি চাইতে হবে না। সেই কারণে আমি এখানে আসার আগেই আমি আমার জেলার সিভিল সার্জনের কথা বললাম যে কত পার্সেন্ট, সে বললো 9%। টোটাল আজকে হলো 10.41। না, আমার জেলার সময় আপনার দেশে, আপনার এলাকা, যে আমার জেলায় কত আছে, যে 9.some তো ঊর্ধ্বমুখী। কাজে ঊর্ধ্বমুখী হলে কিন্তু লকডাউন দিয়ে দিবে, ডিসিশন কিন্তু হয়ে গেছে। কাজে আমাদের লকডাউনটা এটা ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। লকডাউন দিলে কিছুটা কন্ট্রোল হয়, এটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। লকডাউন হঠাৎ করে কিন্তু 7,000 হয়ে গেছিল, 6,000 হয়ে গেছিল আক্রান্ত, মৃত্যুর হার 70। এটা তো হওয়ার কথা ছিল, বরং সেই তুলনায় যেভাবে মানুষ বাড়ি গিয়েছে এই রমজানে, এটা বলা যাবে, সেই তুলনায় তো আমি মনে করি সংক্রমণ অনেক কম হয়েছে। কিন্তু বলবেন কি, বাংলাদেশে ঈদের উৎসব, ঈদ পালন করতে হবে, মরে হলেও ঈদ পালন করতে হবে, বাপ মার সাথে, স্ত্রীর সাথে, সন্তানদের সাথে, গ্রামের মানুষের সাথে আনন্দ করতে হবে। আমার এই অনুষ্ঠানে একজন বলে গেছিলেন যে আমরা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উত্তরসূরি, তো সেজন্য আমরা মায়ের ডাকে সাঁতরে হলেও যাব। আমি মনে হয় আপনার কাছে আবার আসি, একটু রতন ভাইয়ের কাছে একটু শুনে আসি, তাহলে আপনার আবার একটু সুবিধা। জি, জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছ থেকে শুনতে চাই, লকডাউনের এই আজকের যে সিদ্ধান্ত, অনেকে বলছেন বিষয়টিকে এমন যে সরকার কেন্দ্রীয়ভাবে এটাকে নিয়ন্ত্রণ না করে স্থানীয়ভাবে
এটাকে মানে ছেড়ে দিল, তার মানে তাদের হাতে, তাহলে কি প্রশাসনভাবে সঠিক সিদ্ধান্তগুলো কি আসবে? কেন্দ্রীয়ভাবে নানাভাবে হয়তোবা এটাকে নিয়ন্ত্রণ করা যেত, আশঙ্কার জায়গা আছে কিনা কোনো? ধন্যবাদ। গোটা পৃথিবীর যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা কিন্তু এটা বলেছেন যে লকডাউন কোনো স্থায়ী সমাধান নয়। লকডাউন হচ্ছে পরিস্থিতি বিবেচনায় কখনো কখনো একটা সাময়িক পদ্ধতি মাত্র। যেহেতু এখন পর্যন্ত আমাদের বিজ্ঞানের কাছে যতটুকু জানা আছে যে করোনার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 দিন। ফলে কোনো একটা জায়গায় যদি করোনার আউটব্রেক হয়, অনেক বেশি সংক্রমিত হতে থাকে, তাহলে সেখানে অন্তত কমপক্ষে 14 দিন তাদেরকে কন্টেইন করে রাখতে হবে। অথবা কেউ যদি করোনার উপসর্গ নিয়ে আসে, অথবা যদি উপসর্গবিহীন করোনায় আক্রান্ত হয়েছে বলেও ধারণা করা হয়, তবুও তাকে কিন্তু 14 দিনের একটা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়। কোয়ারেন্টাইন, আইসোলেশন, এই শব্দগুলো তো আমরা অনেক শুনেছি। কিন্তু আমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, সেটা হলো যে কোনো কিছুই বিজ্ঞানের নিয়মটা মেনে হচ্ছে না। সব কিছু হচ্ছে প্রশাসনিক নির্দেশে, এবং প্রশাসনিক নির্দেশও তো বিজ্ঞান মানতে হবে। কখনো 7 দিনের কোয়ারেন্টাইন হচ্ছে, কখনো 7 দিনের লকডাউন হচ্ছে, আবার 7 দিন বাড়িয়ে দেওয়া হচ্ছে। কেন? এটাকে নিয়ম মেনে এটা করতে পারলে কিন্তু আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের যে একটা আমরা বলবো জিওলজিক্যাল অ্যাডভান্টেজ আছে, যেটা জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজের সঙ্গে, যেমন বিজ্ঞানীরা এখন বলছেন যে এই যে বাতাসে যেহেতু কিছু দূর পর্যন্ত করোনা বাহিত হতে পারে, যেখানে বাতাসে ময়েশ্চার মানে আর্দ্রতা বেশি, সেখানে করোনার মানে ট্রান্সমিট করার ইয়েটা ক্ষমতাটা কমে যাবে। বাংলাদেশে কিন্তু ময়েশ্চার কখনো 50% নিচে নামে না। ইউরোপে কেন এটা এত ছড়িয়ে গেল? কারণ ওখানে ময়েশ্চার 35% নিচে নেমে আসে, ফলে বাতাস শুষ্ক থাকে, যেতে পারে, ছড়িয়ে যেতে পারে। আমরা এই অ্যাডভান্টেজটা পেয়েছি, কম্পারেটিভ অ্যাডভান্টেজটা পেয়েছি শীতকালেও, এবং এখন তো আমাদের বাতাসে আর্দ্রতা অনেক বেশি। সে কারণে আশঙ্কা যেটা ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা অতটা আক্রান্ত হই নাই। কিন্তু যেটা আমাদের মানে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের সংক্রমিত হওয়ার হার, সংক্রমিত হলে তার পরীক্ষার হার, পরীক্ষা হলে তার প্রয়োজনীয় চিকিৎসা পাবার হার, সেই জায়গাগুলোতে একটু খেয়াল করে দেখুন। যে আহমেদ ভাই খুব দারুণ বলেছেন যে গোটা পৃথিবী যেমন বিধ্বস্ত হয়েছে, বাংলাদেশও অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক সমস্ত দিক থেকে সে আঘাতপ্রাপ্ত হয়েছে। শুধু 2টা জায়গা আঘাতপ্রাপ্ত হয়নি। একটা হচ্ছে আঘাত পায়নি, সেটা হলো দুর্নীতি। এই করোনাকালেও দুর্নীতি থেমে থাকে নাই, এবং সেটা সুই থেকে শুরু করে একদম যত উচ্চ স্তরে, মানে একদিন আমরা শুধু বড় বড় জিনিস দেখেছি, সুই খুব বলল যে সব সময় শুধু বড়দের দিকে তাকাবা, একবার আমাদের দিকেও তাকাও। এই জন্য আমরা 250 টাকার সুইকে 25,000 টাকাও বিল করতে দেখছি। ফলে এটাও দেখছি এই দুর্নীতির মানে কোনো ক্ষেত্রেই কোনো ইয়ে হলো না। আর একটা হলো যে এই করোনাকালেও কোটিপতি বৃদ্ধি হওয়াটা থামলো না। বাংলাদেশ ব্যাংক বললো এই করোনাকালীন সময় অর্থনীতিতে এত বিপর্যয় হয়েছে, বাংলাদেশের মানুষের যারা সাধারণ মানুষ তাদের আয় কমে গিয়েছে, কিন্তু 10,000 সব মিলিয়ে 10,050 জন নতুন কোটিপতি জন্ম নিয়েছে। তার মধ্যে 69 জন আছে যাদের সম্পদ বেড়েছে 50 কোটিরও বেশি। এর সঙ্গে আবার কি হয়েছে যে 10,000-এর উপরে কালো টাকা সাদা হয়েছে। 10,000-এর উপর ব্যক্তি কালো টাকা সাদা করেছেন, তার মানে এই ব্যক্তিরা এই সময়ের মধ্যেও কালো টাকা জমিয়েছেন। এবং আমাদের মন্ত্রী আবার দারুণ একটা কথা বলেছেন, যতদিন কালো টাকা হবে ততদিন কালো টাকা সাদা করার ব্যবস্থাও থাকবে। মানে যতদিন তুমি চুরি করবে ততদিন তোমাকে মাফ করে দেওয়ার ব্যবস্থা থাকবে। তাহলে কর্পোরেট ট্যাক্স দেবে কেউ 25%, যদি কালো টাকা হয় 10% দিয়ে এসে বৈধ করে নিতে পারবে। তাহলে মানুষ কর্পোরেট ট্যাক্স দিতে আগ্রহী হবে কেমন করে? যে কারণে আমাদের বড় বড় ব্যবসায়ীরা তারা কেউ কিন্তু বড় ট্যাক্স দাতা নয়। এবার বাজেটের সময় দেখবেন আবার ঘুরে ফিরে ওই জর্দা ব্যবসায়ী গাউস মিয়া সেই হয়ে যাবে, হ্যাঁ সেই হবে প্রধান মানে সবচেয়ে বেশি করদাতা। আমাদের এত বড় বড় মানে শিল্পপতি যাদের নামে ধামে আমরা কত কিছু, এবং তাদের শুধু অর্থনৈতিক নামধাম নয়, অপকর্মরও তালিকা বিরাট বিরাট, তাদেরকে কাউকে কিন্তু শীর্ষ করদাতা হতে দেখছি না। তাহলে করোনার সময় এই দুটো জিনিস বেড়েছে। আর বাকি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা বলে আমি শেষ করি আমার অংশটুকু, যে আমাদের শিক্ষা জীবনটা এবং আমাদের শিক্ষার ক্ষেত্রটা সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে। এখন খেয়াল করতে হবে যে আঞ্চলিক লকডাউন যদি হয় সেটা হয়তো করোনা ঠেকাবার জন্য, কিন্তু সেটাও বিজ্ঞানসম্মত হবে। সেটা ওই 7 দিন কিংবা 10 দিন করে দিলে হবে, অন্তত 14 দিনের একটা ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে সেই অঞ্চলের যে দরিদ্র মানুষ তাদের অন্তত খেয়ে পড়ে বাঁচার মতন দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে। তা না হলে কিন্তু লকডাউন দিলেও লকডাউন বাস্তবায়ন হবে না, বাস্তবায়নে কঠিন হয়ে যায়। কারণ সাধারণ মানুষের কাজ থাকে না, তাদের ক্ষুধা আহারের বিষয়টা থাকে। জনাব ইমরান সালিম প্রিন্স, আপনার কাছ থেকে শুনতে চাই।
লকডাউন বিষয়ে লকডাউন বিষয়ে আমরা যে আলোচনা করছিলাম, আপনি সামগ্রিক বিষয়ে আলোচনা করতে পারেন। যেটি আমাদের কাছে সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে আজকে যেটা আহমেদ হোসেন ভাই যেটা বলছিলেন যে 7 জেলায় অলরেডি লকডাউন মানে স্থানীয়ভাবে ঘোষণা হয়ে গেছে। এই 7টি জেলা হলো সীমান্তবর্তী, এবং আমরা দেখছি যে কিছু মানুষ যারা আমাদের সীমান্তবর্তী অঞ্চলের কিছু লোক ছিল, যারা আসলে ভারতের নানাভাবে বিভিন্ন রাজ্যে তারা শ্রমিকের কাজ করে, বিশেষ করে রাজমিস্ত্রির কিছু কাজ করে, তারা ভারতে যখন লকডাউন হয়েছে তারা চলে এসছে, এবং তাদের মধ্যে থেকে কিছু মানুষ সংক্রমিত ছিল, আবার এসেও সংক্রমিত হয়েছে। এ সব কিছু মিলে সীমান্তবর্তী অঞ্চলটা এক ধরনের এই 7টি জেলা ঝুঁকির মধ্যেই আছে। শুনতে চাই আপনার। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা আলোচক হিসেবে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। লকডাউন আসলে বাংলাদেশের যে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতির যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে দেখব যে গত বছর অর্থাৎ 2020 সালের মার্চ মাস থেকে যে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছে, এখন আপনারা এগুলো কথা বলবেন আপনারা সব কাজেই শুধু বিরোধিতা করেন, কিন্তু আমরা বিরোধিতা না, সরকারকে তাদের ব্যর্থতা এবং ভুলগুলো আমরা ধরিয়ে দিতে চাই। এই ভুল এবং ব্যর্থতাগুলো যখন আমরা ধরিয়ে দিতে যাব তখনই কিন্তু তারা আমাদের উপর আক্রমণাত্মকভাবে কথা বলবে আমাদেরকে যে আমরা এই সময় আমরা সমালোচনা করছি, কিন্তু সমালোচনার জন্য সমালোচনা করছি না, সরকারের এই ভুলগুলো ধরিয়ে দিতে চাই। সরকার যাতে এই ভুল থেকে শিক্ষা নিয়ে তারা যেন বাস্তব পদক্ষেপ গ্রহণ করে, এবং কি বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে সেটাও কিন্তু আমরা সরকারকে বলি, যদিও সরকার সেগুলো একটাও কোনো আমলে নেয়নি। তো যে কথাটা বলছিলাম যে সরকার এই পর্যন্ত করোনা পরিস্থিতি মোকাবেলায় যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেগুলো কিন্তু বাস্তবসম্মত ছিল না এবং পরিকল্পিত ছিল না, এগুলো সমন্বয়হীন, এবং একটি সিদ্ধান্তের সাথে আরেকটি সিদ্ধান্ত ছিল সাংঘর্ষিক, এবং যেই কারণে আপনারা দেখেছেন যে করোনা পরিস্থিতি একবার বাড়ে আবার কিছু কমে, আবার বাড়ে আবার কমে, আবার বাড়ে আবার কমে। পরিকল্পনাহীন কেন বলছেন? প্রথম যখন করোনার আক্রমণ হলো এদেশে করোনার সময়, তখন কিন্তু সারা দেশে খুব কঠোরভাবে লকডাউন হয়েছে, এবং করোনার যে বিস্তার অন্যান্য যে কোনো দেশের থেকে আমাদের দেশে দ্বিমত প্রকাশ করছি। আমাদের দেশে কম ছিল। প্রথমেই সরকার কোনো লকডাউন ঘোষণা করে নাই। লকডাউন এক জিনিস, সাধারণ ছুটি আরেক জিনিস, কারফিউ হচ্ছে আরেক জিনিস। সরকার প্রথমে সাধারণ ছুটি ঘোষণা করেছিল, এই সাধারণ ছুটি ঘোষণা করে তারা সব পরিবহন চালু রেখেছিল, এবং সেই সাধারণ ছুটির সুযোগে সেই সময় আপনার হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ঢাকা ছাড়া হয়েছে, ঢাকা থেকে গ্রামে গিয়েছে সেই সাধারণ ছুটি উপভোগ করার জন্য, বা এই সময়টা পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে দেখা সাক্ষাৎ বা তাদের নিয়ে থাকার জন্য, এনজয় করার জন্য তারা গেছে। এবং সেটা করতে গিয়ে যেটা হয়েছে, ঢাকার থেকে করোনা কিন্তু জেলাগুলিতে সাপ্লাই হয়ে গেছে, সেখানে আপনার হয়ে গেছে। এইটা হচ্ছে পরিকল্পনাহীন, অপরিকল্পিত। এবং সেই সাধারণ ছুটি কখনোই কেউ উচ্চারণ করেনি সাধারণ ছুটির কথা, এমনকি সরকার গঠিত যে টেকনিক্যাল পরামর্শক কমিটি তারাও কিন্তু কখনো সাধারণ ছুটির কথা বলেনি। তারা বলেছিল কঠোর লকডাউন দেন, কেউ কেউ বলেছিল কারফিউ দেন, কিন্তু সরকার কিন্তু সে পথে হাঁটে নাই অলমোস্ট। যেটা আমি এখন যেটা বলছি, এমনকি ধরেন সেই সময় আমরা দেখেছি হাসপাতালগুলোও কিন্তু প্রস্তুত ছিল না। সরকার যদিও মার্চ মাসের আগে 2 মাস সময় পেয়েছে এবং ওয়ার্নিং দিয়েছিল WHO, এবং বাংলাদেশেরও বিভিন্ন বিশেষজ্ঞ মহল, রাজনৈতিক মহল সরকারকে সতর্ক করেছিল, কিন্তু আমরা দেখলাম যে মার্চ মাসে আমরা একটি PCR মেশিন দিয়ে কিন্তু এই করোনা টেস্টের কাজ শুরু করেছি, কিন্তু তার 2 মাস আগের থেকেই সরকার বলছিল আমরা পদক্ষেপ নিচ্ছি। যদি পদক্ষেপ নিয়েই থাকে তাহলে মার্চ মাসের 15, 16 তারিখ বা 18, 20 তারিখে একটি PCR মেশিন থাকবে কেন? অন্তত সকল জেলায় একটা করে PCR মেশিন থাকবে। মানে সারা বাংলাদেশ ছিল না, একটা মাত্র ছিল। না তা থাকার একটা মাত্র, আমি ভুল বলছি না, আপনি খবর নিয়ে দেখবেন সেই PCR মেশিন মাত্র একটা ছিল এখানে, এবং পরবর্তীতে সেটা তারা সময় বাড়িয়েছে, কিন্তু বাড়ালো কখন? যখন অলরেডি করোনার সংক্রমণ শুরু হয়ে গেল। তো যাই হোক, সেইটা আরো একটা বড় আলোচনা। তো এখন আপনি যে লকডাউনের কথা বলছেন, আজকে দেখেন সরকার গত এপ্রিল মাসের 5 তারিখ থেকে মনে হয় লকডাউন দিয়েছে, দ্বিতীয় দফায় যে, এবং সেটা লকডাউন বলেই দিয়েছে। যখন লকডাউন দিল, আমার যদি ভুল না হয় তাহলে আমি
মনে করি সে সময় সরকারের দ্বিতীয় ব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব, তিনি মানে সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন যে আগামী 5 তারিখ থেকে লকডাউন শুরু হবে, কঠোর লকডাউন। কিন্তু তার পরের দিন বা 2 দিন পরেই ক্যাবিনেট সচিব তিনি বললেন যে লকডাউন না, এটা কিছু বিধিনিষেধ আরোপ করা না, হচ্ছে। কিন্তু সরকার কিন্তু আগাগোড়াই এই লকডাউন শব্দটা তারা বলছেন না, তাহলে বলছেন যে ওবায়দুল কাদের সাহেব বিধিনিষেধ। না, ওবায়দুল কাদের সাহেব উনি একজন মন্ত্রী, সিনিয়র মন্ত্রী। সরকারের অন্যরাও যা বলেছে, মন্ত্রীরা বলেছে, সবাই কিন্তু লকডাউন বলেছে। আর প্রশাসন থেকে বলা হচ্ছে বিধিনিষেধ। ঠিক আছে, বুঝলাম লকডাউন বিধিনিষেধ একই শব্দ বা একই ভাবে তারা এটা বোঝাতে চেয়েছে, কিন্তু সেই লকডাউনের আছে কি পরিস্থিতি বা বিধিনিষেধের কি পরিস্থিতি? কেউ ওই বিধিনিষেধ মানছে বা সরকার সেই মানার কোনো উদ্যোগ নিয়েছে? শুধু বিধিনিষেধ, সরকারি ছুটি দিয়ে দেওয়া হলো, সব বন্ধ হয়ে গেল, এটা কি বিধিনিষেধ পালন করা যাবে? আপনার পেটের ক্ষুধা যাদের আছে তাদেরকে তো আপনার খালি পেটে আপনার ঘরে রাখতে পারবেন না। নিম্ন আয়ের মানুষ, হকার, আমি এক লাইনে শেষ করি, নিম্ন আয়ের মানুষ, হকার, দিনমজুর, রিক্সা চালক, সিএনজি চালক, অটো চালক, কিংবা এই যে উবার চালায়, আপনার পাঠাও চালায়, তার যারা দিন আনে দিন খায়, তাদের কি অবস্থা হবে? তাদেরকে কোনো রকম ব্যবস্থা না করেই এই যে লকডাউনটা দেওয়া হলো, এটা অপরিকল্পিত। এবং এপ্রিল মাস থেকে আজকে যে লকডাউন, সেটা সম্পূর্ণ অপরিকল্পিত, সমন্বয়হীন, এবং সেটা আমার কাছে মনে হয়েছে এটা অকার্যকরী একটি লকডাউন, যাতে করোনা পরিস্থিতির কোনো উন্নতি বা কোনো সহায়ক হবে বলে আমার। জনাব আহমেদ হোসেন, আপনার কাছে জানতে চাইব, কিছু কথা আসছে, নিশ্চয়ই আপনি সে কথার জবাব দিবেন, কিন্তু যে কথাটি সবাই অলমোস্ট বলছে বা সমালোচকরা বলছে যে সরকার যেভাবে লকডাউনে যেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল, সে ব্যবস্থা থেকে যেন কেন একটু ঢিলে ঢালা ভাব ছিল, এক ধরনের দ্বিধা ছিল যেন। আপনি তো প্রোগ্রামের সঞ্চালক, জি, আলোচনা সমালোচনা সব যুগেই ছিল, সব সময়ে ছিল, আজও আছে, কালকেও থাকবে নিশ্চয়ই। আমি আজকে একটা আর্টিকেল পড়ছিলাম হিটলারের উপর। হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা কেন বেছে নিলেন? প্রথম মহাযুদ্ধে জার্মানি হেরে গেল ব্রিটেনের কাছে, তখন হিটলারের কাছে মনে হলো যে ব্রিটেনের যে প্রপাগান্ডার কাছে জার্মান সেইভাবে সমকক্ষ হতে পারে নাই, ফেস করতে পারে নাই। সেই জন্য সে একটা প্রপাগান্ডা মিনিস্ট্রি করল। ওই মিনিস্ট্রির সচিব করলো গোয়েবেলসকে। গোয়েবেলসকে সে ট্রাস্ট করতো, পছন্দ করত। আর গোয়েবেলস একটা কথা ছিল, একটা মিথ্যা কথাকে শতবার বললে এটা সত্য হয়ে যায়। তা আমার কাছে মনে হলো, আমার এখন বিএনপির মুখপাত্র, ভেরি ইম্পর্টেন্ট ম্যান, ভাই যে কথাগুলো বললেন, তা আমার কাছে মনে হলো তারা গোয়েবেলসের পথ ধরেছে। যে গোয়েবেলসের লাইনে গিয়ে যদি মানুষকে একটা সত্য কথা মিথ্যা কথাকে শতবার বলে মানুষকে বিশ্বাসযোগ্য করা যায়, তাহলে গভর্নমেন্ট বেকায়দায় পড়ে যাবে। এবং তিনি যে কথাগুলো বললেন, কোভিড পরিস্থিতিটা উন্নতি হোক, কোভিড নিয়ন্ত্রণে আসুক, এটা আমরা সকলেই চাই। এইভাবে জাতীয় ঐক্য আছে, কিন্তু এই ব্যাপারে কি কেউ না করবে? নিশ্চয়ই না। এখন আমি যদি একটা প্রস্তাব করি বিএনপির কাছে, ইমরান ভাই, সালেহ ইমরান, প্রিন্স ভাই এর কাছে যদি প্রস্তাব করি যে কোভিড থেকে 24 ঘন্টায় একেবারে বাংলাদেশ মুক্ত হতে পারে, এমন কোনো ভালো প্রস্তাব যদি আপনাদের কাছে থাকে। না, 24 ঘন্টায় তো মুক্ত হওয়ার কোনো সুযোগ পৃথিবীতেই নাই। তাকে বলছি না, সে কোত্থেকে দেবে? কেউ পারবে না। এটা প্রেসক্রিপশন করে দেখ, যে তারা যেহেতু বেশি ভালো বুঝে, ভালো জানে কোভিড কি মোকাবেলার ম্যানেজমেন্টে, তারা একটা ভালো প্রেসক্রিপশন করে দিক। আরেকটা হইতে পারে যে তারা যদি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয় এখন থেকে আমরা গভর্নমেন্টের পার্ট হব, বা গভর্নমেন্টের পার্ট হতে গিয়ে কোভিড সংক্রান্ত বিষয়ে আমরা অ্যাডভাইজার হতে রাজি আছি, তাহলে গভর্নমেন্ট চিন্তা আমরা করতে পারি তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে কীভাবে কোভিড নিয়ন্ত্রণ করবে। এটা হতে পারে। যেহেতু কোভিড বিষয়ে তারা আমাদের চেয়ে বেশি ভালো বুঝি, কাজে আমি তো মনে করি কোভিড সংক্রান্ত ম্যানেজমেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার পরিচয় দিয়েছেন। আমাদের দেশ বাংলাদেশ কি আমেরিকা? আমরা কি রাশিয়া? আমরা কি ফ্রান্স?
না আমেরিকা তো না, মানে না, কোভিডের আমেরিকা- নাস্তানাবুদ অবস্থা। হয়েছে, কিন্তু তারা তো সম্পদশালী দেশ। ব্রিটেন সম্পদশালী দেশ, ব্রিটেনে কত লোক, 6 কোটি। তারা আজকে ভ্যাকসিন তৈরি করেছে অলরেডি, বোধহয় আমেরিকা 70% ভ্যাকসিনেটেড হয়ে গেছে, এবং লন্ডন ব্রিটেনেও হয়ে গেছে কাছাকাছি। এখন তারা তো অলরেডি এটা প্রডিউস করতে পারছে, আমি তো ভ্যাকসিন তৈরি করতে পারছি না। এখন ভ্যাকসিন আসছে ফাইজার থেকে, আর ফাইজার না সেটা তো একটা বিষয় গেল ভ্যাকসিন। ভ্যাকসিনে আমরা অনেক দেশের থেকে আগে এই দেশে ভ্যাকসিন পেয়েছি, কিন্তু কোভিডটা সংক্রমণ রোধে যে ব্যবস্থাপনাগুলো নিয়ে কথা হচ্ছে, সে কথা নিয়ে আপনি একটা কথা বলি আমি আপনাকে, জি প্লিজ। এই দেশের গভর্নমেন্ট তো আমরা প্রথম নই, এর আগেও গভর্নমেন্ট ছিল না? জি, এরপরও থাকবে, এরপরও থাকবে। কারফিউ আমরা সবটা ব্যবহার করি না। কারফিউ তো এটা আতঙ্কের বিষয়। কারফিউ তো আমরা মোকাবেলা করেছি। কারফিউ তো আপনার ফ্রিঞ্জ বাইদের তৈরি, কাজে এই কারফিউটা তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কাজে এই কারফিউ শব্দের সাথে আমরা ব্যবহার করতে চাই না। কারফিউ করতে যাও কেন? কারফিউ মানে গুলি করে দাও, কারফিউ মানে অ্যারেস্ট করো। কারফিউর কথা এখানে না, আমি দুই কথা আলোচক বলছি, কারফিউ কথা বলতে চেষ্টা করি। কেউ মানে বলেনি। আর আপনার এখানে আরেকটা কথা বলি, আপনার যেখানে লকডাউন বাস্তবায়নের প্রক্রিয়া একটা আছে, শুধু মানুষকে মোটিভেট করা, মানুষকে বোঝানো। সেখানেও তো ঘাটতি আছে। না, আমরা আওয়ামী লীগের। অনেক বোঝানো হচ্ছে, মিডিয়াতে বলা হচ্ছে, আপনারা বলছেন, আমরা বলছি মাস্ক পরুন, মাস্ক পরুন, বিড়ি মারুন। এমনকি প্রধানমন্ত্রী বলেছেন যে আপনার বাড়ি যাবেন না, যাবেন না, যাবেন না, কতবার। তারপরে পদ্মার পাড়ে বলেন, আরিচা ঘাটে বলেন, হাজার হাজার মানুষ গিয়ে দাঁড়িয়ে আছে। বলুন, আমরা কি মানুষগুলোকে মেরে ফেলবো? কোভিডেও মারা যাবে, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে সেখানে হাজার হাজার লোক মারা যাবে। আমরা তো এতটা অমানবিক হতে পারি না, তাই না? এটা মানবিক সরকার, গণবান্ধব সরকার, তারপরে আমরা ছেড়ে দিয়েছি, ঠিক আছে যান। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই লকডাউন করে করে আগাচ্ছি, এবং আমরা এখন আমাদের কাছে চ্যালেঞ্জিং হচ্ছে আপনার ভ্যাকসিনেশন আনা। ইতিমধ্যে 1.5 কোটি ভ্যাকসিনেশন চীন থেকে আসবে, আর শুরু হয়ে গেছে, এবং অলরেডি কার্যক্রমও শুরু হয়ে গেছে। কিন্তু এই ভ্যাকসিনেশন নিয়ে তো না, অনেক কথা আছে, আমি বলছি। কথা আছে। আমি বলছি, মনে হয় একটু আমাদের সাকসেস, একটা সাকসেস হলো ফাইজার, বায়োএনটেক। ফাইজারটা কিন্তু আজকে আসতেছে, জি, এটা কিন্তু আমাদের সাকসেস। আমাদের সাথে কমিউনিকেট হয়েছে, এবং ব্রিটেনের সাথে কমিউনিকেট হয়েছে, অন্য দেশ থেকে অন্য পথে আপনার যেটা কিন্তু এই সাকসেসের পাশাপাশি আবার এটাও আছে যে টিকা প্রথম ডোজ দিয়ে সেকেন্ড ডোজ আপনি অনেক মানুষকে দিতে পারছেন না। পারছি না, এটার জন্য সরি, এটা তো আমাদের, এটা তো আমরা তো চেষ্টা ত্রুটি করিনি। আমরা তো 3 কোটি টাকা অলরেডি দিয়ে দিয়েছি, 3 কোটির জন্য টাকাও দিয়ে দিয়েছি। বাট ইন্ডিয়া এমনভাবে এফেক্টেড হয়ে গেছে, ব্যাডলি এফেক্টেড, নিজে বাঁচবে না, অন্যকে সাহায্য করবে, তারা আমাদের সাহায্য করতে পারছে না। সেজন্য কি আমরাও তো কিন্তু বিক্ষুব্ধ, আমরাও খুব না, আমরা বিক্ষুব্ধ, কিন্তু বলা হচ্ছিল যে এখানে দ্বিতীয় তৃতীয় সোর্সের মানে কাছে আমরা যাইনি, শুধু একটি প্রতিষ্ঠানের কাছে, ব্যবসা প্রতিষ্ঠানের কাছে আমরা। আপনাকে বলি, এখনো আপনার কিন্তু অ্যাস্ট্রাজেনেকা এটা আনার জন্য কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে, কমিউনিকেশন শুরু হয়েছে, কিন্তু আমেরিকা কানাডা আপনাকে মানে না করে দিয়েছে যে তারা আমরা দিব না। কেন আপনার লন্ডনে আমেরিকা উদ্বৃত্ত আছে অ্যাস্ট্রাজেনেকার মানে টিকা, সেগুলো তারা প্রয়োগ করছে না, সেই টিকাগুলো চাওয়া হয়েছিল, তারপরে কূটনৈতিক প্রয়াস কিন্তু জি লন্ডনে বলা হয়েছে, লন্ডন বলছে যে আমরা সরকারিভাবে দিতে পারবো না, বেসরকারিভাবে বাণিজ্যিকভাবে আপনারা নেন। সেই প্রক্রিয়া কিন্তু গোপনে চলছে, সবকিছু দৃশ্যমান হয় না। কথা বেশি বললাম, একটু এই পার্টে একটু শুনে আসি, আবার আপনার কাছে আসবো। যেমন রাজিকুজ্জামান রতন, অনেক কথা আসছে, যে কথা আহমেদ হোসেন বলছিলেন যে এমন কি প্রস্তাবনা ছিল যেটি সরকার করতে পারত, আর ভ্যাকসিনেশন নিয়ে যদি আপনি কোনো কথা বলেন। ধন্যবাদ। আমরা শুরু থেকে বলছিলাম যে করোনা একটা বৈশ্বিক মহামারীর বাংলাদেশের রূপ, এটা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে হচ্ছে, বাংলাদেশেও তাদের আক্রান্ত। এবং এখানে একটা জাতীয় কমিটি যদি এরকম হতো যে সমস্ত ভাইরোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, সায়েন্টিস্ট তাদেরকে নিয়ে একটা জাতীয় কমিটি তো আছে, মানে পরামর্শক কমিটি। হ্যাঁ, সেই জাতীয় পরামর্শক কমিটি, তারা বলছেন যে আসলে আমাদের কোনো মিটিং টিটিং হয় কিনা আমরা ঠিক জানি না। আবার স্বাস্থ্যমন্ত্রীও জানেন না যে পরামর্শক কমিটি কি পরামর্শ দিয়েছেন, এগুলো নিয়ে তো বহু কথা শুনলাম আমরা। ফলে এটা যদি এরকম হতো যে এখানে দলের নাম বিবেচনা না করে, অথবা তার পতাকার রং বিবেচনা না করে এটা একটা জাতীয় সমস্যা হিসেবে দেখা হতো, তাহলে এটা একটা বিষয় হতে পারত। 2,
তারা যে সিদ্ধান্তগুলো দিয়েছিলেন কিংবা যারা বিচ্ছিন্নভাবে যারা বলছেন তারা দুটো কথা বলেছেন, যে যেহেতু এটা ভাইরাসকে আমি দুইভাবে মানে নিয়ন্ত্রণ করতে পারবো। এক হলো যাতে আমি আক্রান্ত না হই, দুই আক্রান্ত হলে আমি কি ম্যানেজমেন্ট করব। আক্রান্ত যেন না হই তার জন্য লকডাউন, তার জন্য মানুষের চলাচলকে সীমিত করা। আর মানুষের চলাচলকে সীমিত করলে আমাদের যেহেতু 6,82,00,000 শ্রমজীবী মানুষ, তার মধ্যে প্রায় 5.6 হচ্ছে ইনফর্মাল সেক্টরে, তাদের দিন এনে দিন খাওয়া অবস্থা। ফলে দিন এনে দিন খাওয়া অবস্থা তো তারা তো তাদের কোনো না কোনো কাজের জন্য বেরোতেই হবে। যেমন ধরুন এখন আমাদের যে চোখের সামনে দেখুন শিক্ষিত কিন্তু যারা যে উবার চালায় তারা কিন্তু নেমে আসছে, বলছে আমি কী করবো, আমাদের বাঁচতে হবে তো, করোনার মৃত্যুটা অনিশ্চিত কিন্তু ক্ষুধায় অনাহারটা যে নিশ্চিত। ফলে নিশ্চিত ক্ষুধা থেকে বাঁচবার জন্য প্রয়োজনীয়তা ঝুঁকিও নিচ্ছে। এই মানুষগুলোকে সেটাই যদি হয় তাহলে সরকার কি করতে পারতো? সরকার তো ব্যবস্থাপনাটা দিয়েছে, লকডাউন দিয়েছে, বিধিনিষেধ দিয়েছে, ফেরিতে মানে বাড়িতে না যাওয়ার জন্য বলেছে। কিন্তু আপনাকে যে এই যে আমি একটা কথা বললাম পরেরটা করলাম না, তাহলে এই মানুষগুলোকে খাদ্য সহায়তা দেওয়া দরকার ছিল। করোনার প্রথম ধাক্কায় 1,23,000 কোটি টাকার প্রণোদনা আসলো। আচ্ছা, শ্রমজীবী মানুষের জন্য কয় টাকা প্রণোদনা আসছিল এটার মধ্যে? আচ্ছা, এই শ্রমজীবী মানুষের মধ্যে তারা বললেন 1,250 কোটি টাকা বরাদ্দ করা হলো, 2,500 টাকা করে দেওয়া হবে 50 লক্ষ মানুষকে, 34 লক্ষ মানুষকে দেওয়া হলো। এটা নিয়ে তো বহু আমরা দেখলাম, বাকিটা দেওয়াই হলো না। তার মানে সেখানে 850 কোটি টাকা বরাদ্দ মানে বিতরণ হলো, বাকি টাকাটা বিতরণ হলো না। জার্মান গভর্নমেন্ট এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা মিলে বাংলাদেশকে প্রায় 1,100 কোটি টাকা দিল, তার মধ্যে মাত্র 5 কোটি টাকা বিতরণ হলো। আমরা দেখলাম যে করোনার জন্য দরিদ্র মানুষদের জন্য যে সহায়তা, অন্তত তাদেরকে ঘরে রাখবার জন্য যে ব্যবস্থাটা করা, সেইখানে 40% পর্যন্ত ইউজ হয় নাই। এটা গেল একটা দিক। তাহলে আমি এই দরিদ্র মানুষগুলোকে বাঁচাবো কীভাবে? পরিবহন সেক্টরের আজকে একটা প্রেস কনফারেন্সে দেখলাম তারা 70 লক্ষ পরিবহন শ্রমিক বলছে, তার মধ্যে মাত্র 3 লক্ষ পরিবহন শ্রমিক, কারণ এই পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি তো শাহজাহান খান, সরকারি লোক তো তিনি বললেন মাত্র 3 লক্ষ পরিবহন শ্রমিক তারা করোনাকালীন সময় কিছুটা সহায়তা পেয়েছে। তাহলে বাকিরা তাহলে বাঁচবে কীভাবে, চলবে কীভাবে? ফলে করোনায় লকডাউন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আইসোলেশন গুরুত্বপূর্ণ জিনিস, তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ তাদেরকে একটু খাদ্য সহায়তা দেওয়া দরকার ছিল। সেই টাকা কি আমাদের ছিল না? আমাদের টাকাটা আছে, আমরা সেটা বরাদ্দ করেছি কিনা, বিতরণ করেছি কিনা, এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে যে করোনার পরে তার যে মানে মেডিকেল যে ট্রিটমেন্টের বিষয়টা। আচ্ছা, বাংলাদেশের সব কয়টা মেডিকেল কলেজ মানে জেলা শহরে, 64টা জেলা শহরে সব হাসপাতালে কি অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আছে? এটার জন্য তো খুব লিমিটেশন তো না, লিমিটেশন কিন্তু এটা 1 বছর কিন্তু এনাফ টাইম। তারা বলছে একটা ছোট আকারের অক্সিজেন প্ল্যান্ট করতে 1.5 থেকে 2 কোটি টাকা লাগে। আমাদের করোনাকালীন দুর্যোগ মোকাবেলা করার জন্য 11,500 কোটি টাকা থোক বরাদ্দ হয়েছে, তার মধ্যে 8,500 কোটি টাকা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এই করোনাকালীন সময়ে। রিপোর্ট দেখুন। তাহলে টাকা নাই এটা সমস্যা না, টাকা আছে। তাহলে এই সময় অন্তত আমাদের জেলা শহরের হাসপাতালগুলোতে যদি অক্সিজেন সাপ্লাইটা, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ব্যবস্থাটা 1 বছরে করে ফেলা যেত, তাহলে কিন্তু আইসিইউর জন্য চাপ পড়তো না, তাহলে কিন্তু আমরা ভেন্টিলেটরের জন্য চাপটা পড়তো না, তাহলে এখানে মানুষ একটা নিশ্চিত হতে পারতো। আর একটা জিনিস আমরা কী করতে পারতাম, যে করোনাকালীন সময়ে আমরা মনে করি যে কর্মহীন বেকার মানুষ, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানে কি ব্যবস্থা করা যায়, কিংবা প্রবাস থেকে যে 6 লক্ষ বাংলাদেশে এসেছে, সেই বাংলাদেশে এসে তারা কি করছে। কিংবা আজকে দেখুন যে একটা রিপোর্ট দেখলাম খুবই অ্যালার্মিং, এটুকু বলে শেষ করি। প্রতিদিন বুড়িমারি সীমান্ত থেকে 50টা করে মাইক্রোবাস রংপুর শহরে আসছে, তার মানে 500 জন প্রতিদিন আসছে। তার মানে এরা যদি করোনা দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে কি দ্রুত এটা ছড়িয়ে পড়বে রংপুরের মতন জায়গায়। এগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য কি কি ব্যবস্থা হয়েছে এগুলো আমরা একটু দেখতে চাই। এগুলোর জন্য খুব রকেট সায়েন্স দরকার নেই, আমাদের যেটুকু সামর্থ্য আছে তার মধ্যে এটা করতে পারি। আমাদের ভাই বলবেন একটু শুনে আসি একটু। জি জি, একটু শুনি। এই যে আলোচনাটা আসছিল সেই আলোচনার মধ্যে যে আসলে সরকার কি করতে পারতেন, এবং যে কথাটা আমাদের ভাই বলেছিলেন যে আপনাদের পরামর্শ যদি আসি, সরকার অনেক কিছুই করতে পারত। একটু ছোট করে বললো, আমি বিরতিতে যাব। জি বলেন। সরকার অনেক কিছুই করতে পারত। সরকার যদি রাজনৈতিকভাবে সচেতন থাকতো, যদি সকলকে নিয়ে এটা মোকাবেলা করতে পারত, এই বৈশ্বিক মহামারী এটা কিন্তু আওয়ামী লীগেরও কোনো বিষয় না, বিএনপিরও কোনো বিষয় না, কিংবা বাসদেরও কোনো বিষয় না। এই জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম যে জনগণের কল্যাণের জন্যই তো আমরা রাজনীতি করি, জনগণকে বাঁচানোই এখন আমাদের একমাত্র টার্গেট হওয়া উচিত। সেই জন্য আপনি জানেন যে বর্তমান যে আওয়ামী লীগ সরকার, তাদের বিরুদ্ধে বিএনপির অনেক রকম অভিযোগ আছে। তারা দিনের ভোট রাতে করেছে,
তারা বিএনপির ৩৫ লক্ষ নেতাকর্মীকে ইনক্লুডিং আমাদের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে তারা জেলে রেখেছে। ৩৫ লক্ষ নেতাকর্মীকে তারা মিথ্যা মামলায় হয়রানি করেছে, তারা গুম করেছে, হত্যা করেছে, রাজনীতির পথকে সরু করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এত অভিযোগ থাকার পরেও আমরা এই মহামারী মোকাবেলায় সরকারকে বলেছিলাম, আসুন আমরা একসাথে আমরা এটা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। এই জন্য আমরা একটি জাতীয় কমিটি করার আহ্বান জানিয়েছিলাম। তারপরে আমরা বলেছিলাম যারা বিশেষজ্ঞ, দল মত নির্বিশেষে তাদের নিয়ে পরামর্শ করুন, তাদের পরামর্শে আপনারা এগুলো পদক্ষেপ নিন। কিন্তু সরকার সেই পথে হাঁটে নেই। তারা এককভাবে সিদ্ধান্ত নিতে গিয়ে যে কাজগুলো করেছে সেটা নিজেদের পায়ে নিজেরাই বেঁধে তারা কিন্তু পড়ে যাচ্ছে। আজকে দেখেন, এই যে বিশেষজ্ঞদের কথা বলা হচ্ছে যে সরকার গঠিত টেকনিক্যাল কমিটি, তারাই কিন্তু জানে না সরকার কি পদক্ষেপ নিয়েছে। তারা তাদের অজান্তেই আপনার সব কিছু খুলে দেওয়া হলো, অজান্তেই মার্কেট খুলে দেওয়া হলো, তাদের অজান্তেই আপনার সবকিছু আপনার খুলে দেওয়া হচ্ছে। একটা প্রেশার গ্রুপ তো ছিল, মার্কেটের লোকজন বলেছে হ্যাঁ, সারা বছর স্বাভাবিকভাবে এটা থাকবে না। আমি বলছি সরকারকে এটাও দেখতে হবে, সে কিন্তু মানুষের জীবন রক্ষা করা হচ্ছে সরকারের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। এই যে আজকে যারা মার্কেটের আপনার ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা আপনার যারা হকার কিংবা যারা দোকান শ্রমিক বা কর্মচারী, আমরা তো তাদের কথা বলেছি। এই যে ইনফরমাল সেক্টরের কথা বললো, ফরমাল সেক্টরে যারা আছে বাংলাদেশে টোটাল শ্রমিক কর্মজীবী মানুষ, তার 85% মানুষ হচ্ছে ইনফরমাল সেক্টরে। সেই ইনফরমাল সেক্টরের জন্য আমরা বলেছি যে প্রতি মাসে আপনারা 5,000 করে 3 মাসের জন্য 15,000 টাকা তারা প্রণোদনা দেন। এই দিয়ে আপনারা তাদেরকে ঘরে রাখার ব্যবস্থা করুন, আমরা একসাথে কাজ করব। সরকার তো পারত সকলকে আপনার কাজে লাগানোর জন্য, বিরোধী দলকে কাজে লাগানোর জন্য। বিএনপি, আওয়ামী লীগ, বাসদ, জাতীয় পার্টি সব একসাথে মিলে যদি আমরা পাড়ায় পাড়ায় আমরা এই অবস্থান নিয়ে আমরা জনগণকে ঘরে রাখার ব্যবস্থা রাখতাম, তাহলে জনগণ অবশ্যই কিন্তু শুনতো। আজকে একটি কথা আছে, প্রবাদ আছে যে সামনের হাল যেদিকে যায় পিছের হালও কিন্তু সেদিকে যায়। আজকে সরকার তো নিজেই বিশৃঙ্খল, সরকার তো নিজেই আপনার সিদ্ধান্তহীনতায় পড়েছে। সে কারণে জনগণও কিন্তু আজকে দেখেন আজকে হুটহাট করে ঘরের থেকে বের হয়ে যাচ্ছে। সরকার যদি সিরিয়াস হতো তাহলে কিন্তু হতো না। এখন আহমেদ ভাই একটা কথা বলেছেন, আমি এটার কথা এক লাইনে উত্তর দিই, তারপর আপনি বিরতিতে যান। আমি এক লাইনে উত্তর নাকি আপনি পরে আসবেন আমার কাছে? আপনি দেন। আচ্ছা, এক লাইনে উত্তর নিয়ে আমি এক লাইনে বলে যাচ্ছি। উনি বলেছেন যে সরকার তো পদক্ষেপ নিয়েছে, ব্যবস্থা নিয়েছে, এগুলো শুধুমাত্র কিন্তু লিপ সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ। সরকার যদি ব্যবস্থা নিত তাহলে এই ঈদের মধ্যে আপনার এই লক্ষ লক্ষ মানুষ ঢাকা ছেড়ে আপনার গ্রামে যেত না, তাদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এই সুযোগটা যদি না থাকতো তাহলে কিন্তু মানুষ যেত না। আজকে সবাইকে নিয়ে সুযোগ করে দেয়নি। প্রথমে তো একদমই সবকিছু বন্ধ রেখেছিল। কোথায়? ফেরিঘাট চলাচল সেটা তো বন্ধ ছিল। আপনি শুনেন, ফেরিঘাট বন্ধ, মাইক্রোবাস চলাচল কি বন্ধ ছিল? ভ্যান চলাচল কি বন্ধ ছিল? আপনার রিক্সা চলাচল কি বন্ধ ছিল? আপনার সিএনজি চলাচল কি বন্ধ ছিল? প্রাইভেট কার কি চলাচল বন্ধ ছিল? ছিল না। এগুলো করেই তো মানুষ ওই পর্যন্ত গেছে, তাই না? তো এগুলো বন্ধ করার যে উপায়গুলো ছিল, সরকার কি এগুলো বন্ধ করার কোনো ব্যবস্থা নিয়েছে? পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? আমরা আমাদের গৌরবজ্জ্বল সেনাবাহিনী, তাদেরকে আমরা বিভিন্ন সময় কাজে লাগাই, তাদের কি কাজে লাগানোর কোনো ব্যবস্থা নিয়েছে? জি জনাব আহমেদ হোসেন, আমরা আলোচনায় ছিলাম, সেই আলোচনার সূত্র ধরে যদি আপনি কিছু বলেন যে কিছু প্রশ্ন মানে রেখেছেন, যে মানে যেটি ইমরান সালেহ প্রিন্স যে কথাটা বলেছেন যে সকলকে নিয়ে একটি কাজে এই কোভিড মোকাবেলা করা যেত কিনা, শুনতে চাই আপনার কাছ থেকে। এটা তো অন্য বিষয়, জাতীয় ঐক্যের সরকার। জি, জাতীয় ঐক্যের সরকার কি জামাতের নিয়ে আমি করবো নাকি? জামাতের কথা বলা হয়নি, তারা তো জামাতের সাথে আছে না, কিন্তু ক্লান্তিকালে কোনো দেশে জাতীয় ঐক্যের সরকার হয় না। আমরা সরকার বলে নাই, না না আমরা সরকারে যেতে চাইনি, আর আপনাদের সাথে সরকারে যাওয়ার আমাদের কোনো খায়েশ নাই। বিএনপি সেই পজিশনে নাই। বিএনপি পার্লামেন্টে আছে, যে কজন আছে কথা বলে, আর আমরা যেখানে ম্যানেজ করতে পারছি সেখানে তাদেরকে নেওয়ার তো দরকার পড়বে না। আমাদের এখানে একটা টেকনিক্যাল কমিটি আছে, তাদের সাথে রেগুলার পরামর্শ হচ্ছে, তারাই তো বলছে আপনারা সে পরামর্শ মানেন না। আপনাদের ভাষ্য, বিএনপির ভাষ্য আমি চলবো না। বঙ্গবন্ধু একটা কথা বলতেন, লিডার উইল লিড দি গ্রাউন্ড। নেতা গ্রাউন্ডকে লিড করবে। নাও প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, she is a leader of Bangladesh, she is the leader of the government, তিনি ডিসিশন নেবেন, লিড করবেন,
এরা আপনি পরামর্শ দেবেন, সব পরামর্শ যে আপনার মানতে হবে নট নেসারি। ওনার তো আরও কিছু বিষয় আছে। আমার চোখ রাখতে হবে আমার পিপুলের প্রতি, পিপুল পারসেপশন কোন দিকে যাচ্ছে সেটাও দেখতে হবে। এখানে রতন ভাইয়ের কিছু কথা আমি বলতে চাচ্ছি। রতন ভাই কিছু ডাটা দিয়ে কথা বলেছেন, আমি এই কথাগুলো রতন ভাই ডিফার করছি না, আমি কথাগুলো বলছি। আমরা ধরেন, আমি তো গ্রামে চাই, গ্রামের মানুষ, গ্রাম থেকে ঘুরে আসি মাঝে মাঝে। তো এখানে আপনার দেখা গেল যে ঈদের আগে 9টা ওয়ার্ড থাকে কিন্তু একটা ইউনিয়নে, প্রতি ওয়ার্ডে 100 জন করে দরিদ্র মানুষ, 900 দরিদ্র মানুষের কাছে কিন্তু চাল, ডাল, আলু সহ এগুলো দেওয়া হয়েছে। পরে আপনার সামাজিক বেষ্টনী আছে কিন্তু, যারা বিধবা, পরিত্যক্তা মহিলা বা বৃদ্ধ এরকম গরিব মানুষ যারা আছে তাদেরকে কিন্তু একটা ভাতা গভর্নমেন্ট দিচ্ছে, এটা কিন্তু বাজেটেই আছে, কিন্তু এটা কিন্তু দেওয়া হচ্ছে। থার্ডলি আপনার প্রধানমন্ত্রী 36 লক্ষ পরিবারকে একেবারে অ্যাকাউন্টে, টেলিফোন অ্যাকাউন্টে ওনার দিয়েছেন, আপনার 2500 করে দিয়েছেন টাকা, এই কোভিডকালীন সময় দিয়েছেন। তো এইগুলো তো দিয়েছেন, এবং এটা তো আপনার গ্রামের অর্থনীতি যদি বলেন, আমি জানি না সবাই গ্রামে যায়, উনিও গ্রামে যান আমাদের, তো গ্রামের অর্থনীতি তো ধান এত বেশি হয়েছে, সারপ্লাস, কোনো প্রবলেম নেই। আমি গেলাম, মানুষ নামাজ পড়ে মাঠে গিয়ে, কি বলে মাঠে পড়তে পারে, কারণ মাঠে পড়বো, কোভিড ওই যে ঢাকাতে আমাদের এটা কোভিড নেই, মাস্ক পড়তে চায় না, তারা ভালো আছে, খুব ভালো আছে। বাজারে কি অবস্থা, বাজারে মহিলা ভরে গেছে, কি মহিলা, বুরকা পরে মহিলারা বাজার করতে আসতেছে, কেন, ধান হয়েছে তো, ধানের দাম, 1 পণ ধানের দাম হচ্ছে 1000 টাকা, ধান পেয়েছে, ধান বিক্রি করে এখন তাদেরকে টাকা দিছে, বাজার করে আসো। মানে গ্রামের অর্থনীতি খুব চাঙ্গা। এখন আপনি যদি বলেন শহরে অর্থনীতি, শহরে মধ্যবিত্ত ঠিক আছে, শহরে নিম্নবিত্ত এরা কষ্টে ছিল, রিক্সাওয়ালা কষ্টে ছিল, এখন অলরেডি তারা দেয়ার ওয়ার্কিং, কাজ করছে। গার্মেন্টসের যারা বাচ্চার গার্মেন্টস খোলাই ছিল, গার্মেন্টসেরা কাজ করছে। এখন দোকানদারদের করে দেওয়া হয়েছে, আপনার মার্কেট করে দেওয়া হয়েছে অলরেডি, এখন হোটেলও করে দেওয়া, রেস্তোরাঁ করে দেওয়া হয়েছে, এখন সেখানে কাজ হচ্ছে। এখানে অর্থনৈতিকভাবে আপনার যদি বলেন সেই ধরনের সংকট বাংলাদেশে নাই, না খেয়ে মতো দুর্ভিক্ষাবদ্ধ অবস্থা এখানে নাই, না খেয়ে কোনো মানুষ নাই, সবাই খেয়ে পড়ে আছে। একটা রিক্সাওয়ালা অনেক আয়, কিন্তু গ্রামে যাবেন, আগে এক সময় গ্রামে আপনার দিন মজুর ছিল, এখন আর দিন মজুর নাই, সব চলে আসছে ঢাকাতে। এখন তারা যখন ঢাকাতে ঈদের সময় যায়, অনেক টাকা নিয়ে যায়, একেবারে কাপড় চুপড় ভালো বাজার সবকিছু নিয়ে যাচ্ছে, বুঝছেন না, আমি বলে নিয়ে যাচ্ছে। সুতরাং ইকোনমি বলতে আপনি বুঝেন, এখন রতন ভাই ইকোনমি বলতে, আমার দেশের ইকোনমি হচ্ছে মিশ্র অর্থনীতি, এটাকে না বলা যাবে পুঁজিবাদী, না বলা যাবে সমাজতন্ত্রে, এটা একটা মিশ্র অর্থনীতি। এখানে সব ধরনের মানুষই এখানে আছে, এখানে অর্থনীতির প্রবৃদ্ধি আমার বেড়েছে, এটা তো মানতে হবে। এখন আমরা কোভিডের কারণে 5.7 চলে আসছি, আমরা আশা করছি যদি কোভিডটা নিয়ন্ত্রণ থাকে আমরা 6-এ চলে যাব। আমার মাথাপিছু আয় কিন্তু বেড়েছে, $2200 মাথাপিছু আয় কিন্তু বেড়েছে, এটা সূচকের কথা। এবং সূচকের হিসাবে যদি আপনি আসতে চান, বাংলাদেশের অনেক সূচকে, সামাজিক সূচকে বলেন, অর্থনৈতিক সূচকে বলেন, ভারতের চেয়েও কিন্তু আমরা অনেক দূর এগিয়ে আছি। নিশ্চয়ই, একটু শুনে আসি জনাব ইমরান সালেহ। জি, যে কথাগুলি আহমদ ভাই বললেন, শেষের দিকে আছি তো, জি আমি শেষ করে আসি। তো উনি বলেছেন যে জাতীয় ঐক্যের সরকার, আমি কিন্তু জাতীয় ঐক্যের সরকার কথা বলিনি, আমরা বলেছি সরকারকে, আমরা জনগণকে রক্ষা করার জন্য আমরা সহযোগিতা করতে চেয়েছি, এবং সরকার কিন্তু সেটা শুনে নাই, কর্ণপাত করেনি, আমি এগুলো বিস্তারিতভাবে বলেছি। এবং উনি বলেছেন যে ওনাদের চোখ নাকি পিপুলের দিকে, আমরা পিপুলকে বাঁচানোর জন্যই তো প্রস্তাবগুলো দিয়েছিলাম, একটি প্রস্তাবে তো ওনারা রাখেনি। উনি বলেন 36 লক্ষ মানুষকে 2500 টাকা করে দিয়েছেন, কয় মাসের জন্য দিয়েছেন, ওই গত বছর একবার দিয়েছেন, এই বছর একবার দিয়েছেন। করোনাকালে তো মানুষ অসহায় অবস্থায় আছে কয়েক মাস যাবত, আমরা বলেছি যে এই নিম্ন আয়ের মানুষকে 5000 টাকা করে দেন, সেটা তো আপনারা দিলেন না। মুখে মুখে বলেন বাংলাদেশের অর্থনীতি অনেক বড়, বিশাল, কানাডার সমান, সিঙ্গাপুরের সমান। তো কানাডার সরকার, সিঙ্গাপুরের সরকার সেই দেশের নাগরিকের জন্য যে আপনার পদক্ষেপ নিয়েছে করোনা মোকাবেলায়, তার 100 ভাগের 10 ভাগ কি বর্তমান সরকার করেছে কিনা, পারে নাই। তারা এই সরকারের আমরা আমলে করোনা নিয়ে যে আমরা দুর্নীতি দেখলাম,
সেই দুর্নীতি তো আজকে মানে সরকারের বৃহৎ যে দুর্নীতি, এক পাহাড় সম দুর্নীতির একটা চূড়া আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ এই দুর্নীতিগুলো হচ্ছে। আজকে না কালকেই দেখলাম আপনার একটি এই যে সরকারের একটি হাসপাতালের আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড মেডিকেলের তারা 1 মাসে যে কেনাকাটা করেছে, সেখানে একটি টিস্যু ফরসেপস মানে যেটা দিয়ে টিস্যু ধরে সেটা 400 টাকা বাজারের দাম, সেটা 20,000 টাকা দিয়ে কিনেছে। একটি সুই যেটা বাজারের দাম সবচেয়ে ভালো সুই যেটা ভালো মানের বাজারে 250 টাকা সেটার দাম, সেটা কিনেছে 25,000 টাকা দিয়ে। ইউরিনাল যে ব্যাগ বাজারে হচ্ছে 60 টাকা, সেই ইউরিনাল ব্যাগ সরকার কিনেছে আপনার 1300 টাকা দিয়ে। এরকম কাঁচি, একটা কাঁচির দাম সর্বোচ্চ 400 টাকা, 200 টাকারও কাঁচি আছে, আমি ধরলাম সবচেয়ে ভালো ছোট কাঁচি বাঁকা কাঁচি আপনার 400 টাকা, সেটা আপনাকে একটা কাঁচি কিনেছে 10,500 টাকা দিয়ে। এই যে করোনা কালে যে তারা দুর্নীতি, এই দুর্নীতি তো তারা বন্ধ করতে পারে নাই। আপনার কিছুদিন আগে দেখলাম আপনার করোনাকালে 350 কোটি টাকার কেনাকাটা করেছে আপনার 350 কোটি টাকার কেনাকাটা করেছে স্বাস্থ্য বিভাগ। সেটা নিয়ে রিপোর্ট করার জন্য একজন সাংবাদিককে কিভাবে হেনস্থা করা হলো। এই যে দুর্নীতির যে আজকে তারা দুর্নীতির মধ্যে চলে গেছে, এগুলোকে আড়াল করার জন্য বা তারা করোনাকালে যে অব্যবস্থাপনা, এগুলোকে আড়াল করার জন্য তারা আজকে মিথ্যাচার করছে। উনি গোয়েবলসের কথা বলেছেন আমাকে প্রথমবার, গোয়েবলসের কথা বলেছি। আওয়ামী লীগ নিজেই তো আপনার মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে। না আমি কথা সেই তারা আজকে গোয়েবলসের কথা শোনায় আমাদেরকে, যেটা আওয়ামী লীগের লজ্জা হওয়া উচিত। না উনি বলেছেন অনেক, আমি একটা কথা বলি, এই দেশে দুর্নীতির মহারথী তো তারা, হাওয়া পাবন হচ্ছে দুর্নীতির ভবন। আজকে মানুষ হাসবে আপনার কথা শুনে, এবং ওনাদের আজকে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করছেন, দুর্নীতির পাহাড় করেছেন, বর্তমানে বিদেশের টাকা পাচার করছেন প্রতি বছর। ওনার কথা ইন্টারফেয়ার করিনি, জি জি, উনি যে মুখপাত্র হলেন, ওনার তো কিছু গুণগত মান উন্নত হইতে হবে, অন্যের কথা শুনতে হবে, নিশ্চয়ই নিশ্চয়ই। জি, আপনি বলেন, আমরা শুনছি। বাংলাদেশে দুর্নীতির আপনার 5 বার চ্যাম্পিয়ন হলো বিএনপি। এখন বিএনপি চেয়ারপারসন দুর্নীতিতে আপনারা দুইবার, প্রথম দুইবার আপনারা হয়েছে, আপনাদের লিগেসি ওই আলোচনা একদমই যাব না, ওই আলোচনা যাব না, সমস্যা একদম 1-1.5 মিনিট। দুর্নীতির মহারথী হলেন আপনারা। বাবা আমরা বরং দুর্নীতিবাদকে ধরার চেষ্টা করছি, দুর্নীতিবাদকে ধরার চেষ্টা করি। দুর্নীতি তো একদিনে হয় নাই। আমাকে তথ্য দেন কোথায় কারা করেছে। আপনাদের সরকারের উপর থেকে স্বাস্থ্যমন্ত্রী টেলিফোন করবো যে এটা কি হয়েছে কিনা, কোথায় হয়েছে কিনা আমাকে দেন, সংবাদপত্রে এসছে আমাকে দেন, আপনার সেই সংবাদপত্র দিতে পারি, আমাকে দেন, কালকে আমি জিজ্ঞাসা করব, আমি পাঠাই আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। এটি আছে, এটি নিয়ে তদন্তে জাতীয় সংবাদপত্রে এসছে, একটি কমিটি আমার তথ্য না, গভর্নমেন্ট তো একসাথে যাচ্ছে, নিশ্চয়ই নিশ্চয়ই গভর্নমেন্ট যেখানে একসাথে যাচ্ছে সেখানে গভর্নমেন্টকে আপনি অ্যাপ্রিশিয়েট করবেন। নিশ্চয়ই ধরার পর দুর্নীতির পরে দুর্নীতি হলো কেন, দুর্নীতি কেন 12 বছর বন্ধ করতে পারলেন না? দুর্নীতি বন্ধের অঙ্গীকার করে তো সরকার এসেছিল, আমরাই করেছি, সাহেবকে কে করেছে, আপনারা করেন নাই, সাবরিনাকে কে দুর্নীতির করেছে, বিস্তার ঘটিয়েছেন। আপনাদের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছে বাংলাদেশ দুর্নীতির বহির্ভূত আমরা করেছি, আপনারা করেছেন, শেষ করে দিতে হবে, সৃষ্টি করেছেন দুর্নীতিকে আপনারা কাজ করতে চেষ্টা একদম করেছেন। শেষ করে যে জনাব রাজিউজ্জামান রতন, আপনি 30 সেকেন্ড আমাকে বলেন। ঠিক আছে, মানে আমরা একজনের দুর্নীতি আর একজনের দুর্নীতিকে যেন যুক্তিসঙ্গত না করে, এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে এই করোনা হয়তো চলে যাবে 2 বছর পরে, কিন্তু করোনা যে আঘাতটা, আশা করছি, হ্যাঁ করোনা যে আঘাতটা রেখেছে, মানে সমস্ত ভাইরাসই এভাবে হয়েছে, করোনা যে আঘাতটা রেখে গেল আমাদের অর্থনীতিতে, এমন আমাদের সংস্কৃতিতে। অর্থনীতিতে আঘাত আনলো যে কতখানি ঘাত প্রতিঘাতের মধ্যে পড়লাম, আর সংস্কৃতিতে আঘাত আনলো যে মানুষের দুর্যোগের সময় এটাকে সুযোগ হিসেবে কাজে লাগানো যায়। দুর্যোগে না মানুষ মানুষের পাশে দাঁড়ায়। তাহলে আমাদের এই সংস্কৃতির আঘাত এবং অর্থনীতির আঘাত দুটো মোকাবেলা করার জন্য মানুষের প্রতি আবার আমাদের আবেদন জানাতে হবে। এই করোনাকালীন সময়ে মানুষ মানুষের পাশে দাঁড়াক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা যেন থেমে না যায়। করোনার অজুহাতে রাজনৈতিক কর্মসূচি স্থবির আছে, এটার অজুহাতে কোনো ধরনের অপরাধ করে কেউ যেন পার না পেতে পারে, তার জন্য জনগণের সচেতনতাটা খুব দরকার। নিশ্চয়ই জনাব আহমেদ হোসেন, আজকে সময় নেই, আপনি আর একটু সময় দিতে পারলে ভালো হতো। তারপরও আপনি কষ্ট স্বীকার করে অনেক দিন পর আমাদের এই অনুষ্ঠানে এসছেন। জনাব আহমেদ হোসেন, আপনাকেও ধন্যবাদ। জনাব রাজিউজ্জামান রতন, জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাকেও ধন্যবাদ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আমাদের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।